আচ্ছা, আজকের এই প্রবলেমটা আমরা আশা করি সবাই সলভ করে ফেলছো। এখন জিজ্ঞেস করব ওয়ান বাই ওয়ান। কে বলবা? তানভীর আছো? তানভীর? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তুমি বলো, হ্যালো। প্রবলেমটা তুমি শুধু পড়ো। স্যার, এটা হচ্ছে স্যার সিভিয়ার সিওপিডি। না, তোমাকে ডায়াগনোসিস চাইনি, তোমাকে যে স্ট্রিম দেওয়া আছে আগে তো পড়তে হবে। অস্পির মেইন ভুল হয় কিন্তু প্রথমে অ্যান্সার করা শুরু করে দেয়। উপরে যে এরকম লাল কালি দিয়ে লেখা আছে একটা হেডলাইন, সেটা আগে দেখতে হবে, সেখানে কি ইনফরমেশন দেয়া আছে সেটা পরে একটু আমাদের শোনাও। স্যার, a 55 years old male presented with chronic cough and shortness of breath. আচ্ছা, স্যার, তার হচ্ছে what is your diagnosis? what is My the diagnosis diagnosis? is severe COPD. আচ্ছা, হ্যাঁ, তাহলে এতটুকুর মধ্যে থাকো। এই যে মানে তোমার প্রবলেমটা বা স্টেম যেটাকে বলে বা হেডলাইন যেটাকে স্যার, বলে, সিভিয়ার সিওপিডি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যান্সারে পরে যাচ্ছি। এখানে কি কি ইনফরমেশন দেয়া আছে? তোমার এজ দেয়া আছে, তাই না? 55 ইয়ার। তারপরে সেক্স দেয়া আছে, মেল। তারপরে তার মানে কমপ্লেইন দুইটা দেয়া আছে, যে ক্রনিক কাফ এবং ব্রেথলেসনেস। এবং কাফের আগে কিন্তু ক্রনিক শব্দটা আছে। এইখান থেকে তোমাকে কিন্তু একটা বড় ক্লু নিতে হবে। তুমি যদি এটা না পড়ি এখান থেকে অ্যান্সার শুরু করে দাও, তারপরে শেষ প্রান্তে গিয়ে দেখবো যে আরে আমি তো মনে হয় ভুল করতেছি, তখন আর তোমার কোনো সময় থাকবে না। আচ্ছা, তোমার কাছ থেকে আমি এই ইনফরমেশনটা জানলাম যে পেশেন্টের এই তথ্য আছে এবং এটা প্রশ্ন। তো তুমি ডায়াগনোসিস কি বললা? স্যার, সিভিয়ার সিওপিডি। সিভিয়ার সিওপিডি। কেন সিভিয়ার সিওপিডি? স্যার, গোল্ড এন্ড নাইস ক্রাইটেরিয়া দুইটাতেই স্যার FEV1 by FVC is less than 0.7 or 70% predicted. এখানে কত আছে? সরি স্যার, লেস দেন স্যার, রেঞ্জটা হচ্ছে 30 থেকে 49%, এখানে আছে স্যার 39%। না, FEV1 by FV। তোমার তোমার স্টেজিংটা পরে। তোমার সিভিয়ার না মাইল্ড না মডারেট, স্টেজ 1 2 3 4 সেটা পরে। আগে বলো যে এটা কি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ নাকি রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। যদি স্যার, এখানে স্যার অবস্ট্রাকটিভ হয় সেটা কি অ্যাজমা না সিওপিডি, আমাদের ওইভাবে যেতে হবে, তাই না? প্রথমেই যদি আমি সিভিয়ারিটি নিয়ে যাই, আমি তো ডায়াগনোসিসই জানি না এখন পর্যন্ত এটার ডিজিজটা কি। এটা কি অবস্ট্রাকটিভ না রেস্ট্রিকটিভ সেটা আগে বলো। স্যার, এখানে স্যার FVC is reduced to না, less than অবস্ট্রাকটিভ রেস্ট্রিকটিভের আগে সবার আগে আমাদেরকে রেশিও দেখতে হবে, FV FEV1 বাই FVC রেশিও, তাই না? FEV1 by FVC। জি স্যার, এটা হ্যাঁ, স্যার এটা আছে একটু। less than 70% predicted। হ্যাঁ, যদি লেস দেন 70% হয় তাহলে সেটা অবস্ট্রাকটিভ। মোর দেন 70% হলে হয় রেস্ট্রিকটিভ অথবা নরমাল। অথবা মিক্সড। এখন তুমি বলো যে এইখানে তোমার পেশেন্টের ডাটা কোনটা কোনটা দেখবা তুমি? এখানে প্রিডিক্টিভ লেখা আছে, এখানে বেস্ট ওয়ান, এখানে এটা 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 প্রি, এটা পোস্ট, এটা হলে আরো সুন্দর হতো আর কি। এখানে লিখছে বেস্ট, এখানে লিখছে পোস্ট। তার মানে এখানে দুইটা করা আছে, বিফোর ব্রঙ্কোডাইলেটর এন্ড আফটার আফটার ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর, না? দুইটা করা জি স্যার। আছে। এখানে পেশেন্টের ডাটা কোনটা? পেশেন্টের হচ্ছে স্যার বেস্টের যে কলামটা, বেস্টের এটা যে হচ্ছে কলামটা, পেশেন্টের ডাটা। ভেরি গুড। এবং সব সময় যে এটা বেস্ট হিসাবেই থাকবে তা না, এটা কোথাও কোথাও দেখবা লেখা থাকবে হিসেবেও থাকতে পারে স্যার। কি লেখা থাকবে যে এটা নিজার্ট লেখা থাকতে পারে। হ্যাঁ, কোনো একটা মেশিনের সেটিং হয়তো এরকম থাকতে পারে। আবার আরেকটা মেশিনের সেটিং হয়তো থাকবে এটা প্রি। হ্যাঁ, প্রি এন্ড পোস্ট, এটা প্রি। তাহলে যদি প্রি থাকে অথবা যদি বেস্ট থাকে অথবা যদি মেজার্ড থাকে, এই শব্দগুলি ধরে নিবা যে তুমি এটা পেশেন্টের ডাটা। তাহলে আমাদের টার্গেট থাকবে প্রথমে পেশেন্টের ডাটাটার দিকে তাকানো, এলোমেলো ভাবে তাকালে হবে না। এবং সো দিস ইজ পেশেন্ট। এরপর আফটার ব্রঙ্কোডাইলেটর সেটাও পেশেন্ট, কিন্তু আমি প্রথমটা দিয়ে তো শুরু করব, পরে কি হয়েছে সেটা আমার কোনো ব্যাপার না প্রথম দিকে। তো এইখানে আমার স্পারমেট্রির মানে হাতে খড়ি হবে, মানে এটা ঠিক হাতে খড়ি না, মানে আমার শুরুটা হবে রেশিও দিয়ে, FEV1 বাই FVC রেশিও। ঠিক আছে? তাহলে এই রেশিওটা যদি এই রেশিওটা কত আছে এখানে পেশেন্টের বেলায়? আমার পেশেন্টের স্যার, এখানে আছে এটাই তো না, 47
47.9 47.9 তো এটা ডেফিনেটলি লেস দেন 70%। যেহেতু এটা লেস দেন 70%, এটা রেস্ট্রিকটিভ না, নরমালও না, এটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। তো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হলে তোমার মাথায় কোন দুইটা ডিজিজ আসবে প্রথমে? অ্যাজমা সিওপিডি। হ্যাঁ, অ্যাজমা অথবা সিওপিডি, তাই না? দুইটার মধ্যে একটা। হ্যাঁ, ভেরি গুড তানভীর। এখন আমরা অমিতের কাছে যাচ্ছি। অমিত। জি স্যার। হ্যাঁ, এখন তুমি বলো যে এই যে তানভীর বলল এটা সিওপিডি, হোয়াই নট জি স্যার। ব্রঙ্কিয়াল অ্যাজমা? স্যার ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে স্যার ওই যে পোস্ট ব্রঙ্কোডাইলেটর যে ইয়েটা আছে স্যার, এপিভি1 বাই এফবিসি রেশিও স্যার, এটা স্যার মিনিমাম 12% স্যার বাড়তো অথবা 200 ml বাড়ে স্যার। সেক্ষেত্রে স্যার এখানে জাস্ট উল্টা কমছে স্যার। রেশিও বাড়বে না। যখন আমরা রেস্ট্রিকটিভ মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ পাবো লেস দেন 70%, এপিভি1 স্যার, তখন আমার ফোকাস চলে যাবে এফইবি1 এর দিকে। আর যখন মোর দেন 70% হবে তখন আমি দেখব এফবিসির দিকে। ঠিক আছে, এটা কিন্তু একদম স্বতঃসিদ্ধ এবং বেসিক। তাহলে এখন তোমার এই যে রেশিও তুমি পেয়েছো যেহেতু কম, সো দিস ইজ অবস্ট্রাকটিভ, এটা অ্যাজমা না সিওপিডি, সেটার জন্য আমি দেখব যে এটা এফইবি1 এর দিকে। তাহলে এফইবি1 এখানে আছে যে 1, এখানে আছে 2, তার মানে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার আগে হলো এটা, ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে হলো এটা। ব্রঙ্কোডাইলেটর দেওয়ার আগে কত আছে? জি স্যার। কত স্যার? 1.16। 1.16। আমি যখন রেশিও কম পাবো এবং অবস্ট্রাকটিভ চিন্তা করব তখন এফবিসি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আবার যখন রেস্ট্রিকটিভ চিন্তা করব যে রেশিও মোর দেন 70%, তখন আবার এফইবি1 নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, সুতরাং আমরা এখানে এফবিসি দিলাম তোমায় ছুটি, তাকে আমি ছুটি দিয়ে দিলাম। আমি এখন আমার সমস্ত মনোযোগ এখন নিবদ্ধ করব এফইবি1 এর দিকে। এখানে 1.16 হলো বিফোর ব্রঙ্কোডাইলেটর, আর আফটার ব্রঙ্কোডাইলেটর হলো 1.18। হ্যাঁ, তাহলে কতটুকু বাড়লো হিসাব করো। 0.02। 0.02 কি মাইল নাকি কিলোমিটার না কেজি? একটা একক থাকতে হবে তো। 0.02 হোয়াট? 02 ml না স্যার, ml না, এগুলি সব লিটারে। 0.02 লিটার, তাই না? জি স্যার। আচ্ছা, 0.02 লিটার হলে ml কত হবে? এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হয় স্যার? 20 ml। 20 ml স্যার। 20 ml। আচ্ছা, তাহলে রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ হতে হলে আমাকে কত ml বাড়তে হবে? স্যার 200 ml। 200 ml। তাহলে 200 ml এন্ড 12%, দুইটা শর্ত যখন পূরণ করবে এই দুইটার মধ্যে, প্রি এবং পোস্ট, এই দুইটার মধ্যে, তখন আমি বলবো এটা রিভার্সিবল। কিন্তু এখানে মাত্র 20 ml বাড়ছে, সুতরাং আমার আর পার্সেন্টেজ হিসাব করার দরকার নেই, কারণ আমাকে কিন্তু দুইটা শর্তই পূরণ করতে হবে। সো 20 ml বেড়ে ওইখানে যদি 100%ও বাড়ে, সেটা যদিও পুরোই কাল্পনিক কথা, তবুও তোমার রিভার্সিবিলিটি টেস্টের ক্রাইটেরিয়া ফুলফিল হবে না। So as this obstructive airway disease is not reversible, আমি কি তাকে অ্যাজমা বলতে পারবো? না স্যার, বলতে পারবো না। আমি তাকে বলতে পারবো সিওপিডি। আচ্ছা, যদি এমন হয় যে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও, এটা ফেজ বি বলবে যে এটা রিলেভেন্ট কোশ্চেন, যে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও তার রেশিও লেস দেন 70%, কিন্তু রিভার্সিবিলিটি টেস্ট আবার পজিটিভ চলে আসছে, তখন সেটা কি হবে? একো স্যার, একো স্যার, একো অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, তাই না? অ্যাজমা সিওপিডি ওভারল্যাপে রিভার্সিবিলিটি পজিটিভ হতে পারে, মানে তার 300 ml বাড়তে পারে এন্ড 12%, দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, কিন্তু 70% এর নিচে যে এফইবি1 বাই এফবিসি রেশিও, সেইটা কিন্তু আর চেঞ্জ হবে না, সেটা লেস দেন 70%ই থাকবে হিসাবে। হ্যাঁ বলো। এটাও তো একটা মানে ডিডি হবে না সেটা? আমার মনে হয় তোমার ডিভাইসে শব্দ হচ্ছে। হ্যাঁ, আবার বলো। স্যার অ্যাজমা উইথ ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন, সেটাও একটা ডিফারেনশিয়াল হবে না সেটার? মানে শুধুই কি একো? অ্যাজমা উইথ ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন, হ্যাঁ, সেটা একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ভেরি গুড।
তাহলে আমরা মানে ক্লাসিক্যাল হিসেবে চিন্তা করি যে একো, যে হ্যাঁ তাহলে ওই ওই পয়েন্টটা যেহেতু রেস করছো আমরা আসলে দুইটাই রাখবো। প্রথমে একোটা বলো যে একো এই জন্য যে দেখো তার যে রিভার্সিবিলিটি পজিটিভ সেটা ইন্ডিকেট করে এজমা, আবার তার যে লেস দেন 70% ওই 70% যে বাড়াতে পারতেছে না সেটা হলো সিওপিডি। কারণ অ্যাজমা হলে কিন্তু 70% এর নিচে থাকবে না ব্রঙ্কোডাইলেটর পাওয়ার পর, অথবা স্পন্টেনিয়াসলি কখনো কখনো নিজে নিজেও বেড়ে যেতে পারে, কারণ এটা ভেরিয়েবল অবস্ট্রাকশন, ফিক্সড না। মোর দেন 70% এন্ড রিভার্সিবল দুইটা আমি অ্যাজমাতে পাবো। তো এখন তোমাদের একজন বললা একো, সেটা এইভাবে আমরা এক্সপ্লেন করলাম যে সিওপিডি এর কম্পোনেন্ট হিসাবে লেস দেন 70% রয়ে গেছে, আর রিভার্সিবল আমি পেয়ে গেলাম, রিভার্স করে ফেলছে, সেই জন্য সেটা অ্যাজমার কম্পোনেন্ট, অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। আমরা এখন সেকেন্ড যেটা বললাম যে অ্যাজমা উইথ ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন, ইয়েস এটাও পসিবল। কারণ অ্যাজমা যদি তোমার আনট্রিটেড থাকে, লং স্ট্যান্ডিং অ্যাজমা হয়, মেল ট্রিটেড থাকে, হ্যাঁ, তাহলে হয় কি সাবমিউকোজাল ফাইব্রোসিস হয়ে দ্যাট কনভার্টস টু সিওপিডি ইটসেলফ। সেক্ষেত্রে কিন্তু তুমি ভেরিয়েবল মানে রিভার্সিবিলিটি টেস্ট পেতে পারো, এবং 70% থেকে সে বাড়বে এমন কোনো কথা নেই। সুতরাং আমরা দুটাই মেনে নিলাম। ওই যে একদিন তোমাদের বলেছিলাম না যে ব্যাচেলর ছবির একটা ডায়লগ, যে একটা কথা ছিল যে আমি তোমার সাথে একমত না তারপরও তোমার কথা মেনে নিলাম, সেটা তুমি বলে। আসলে এটা এখানে খাটে না, কারণ এটা তোমরা দুইজনই সত্য বলছো, সেই জন্য দুইজনেরটাই আমরা মেনে নিলাম, না মানার কোনো উপায় নেই। আচ্ছা স্যার এই দুই ডিডির মধ্যে স্যার ডিফারেন্সটা করব আসলে কি দিয়ে স্যার, কোন প্যারামিটার? হ্যাঁ কোনটা? এই স্যার একো এবং স্যার অ্যাজমা উইথ ফিক্সড এয়ারওয়ে এটা আসলে অবস্ট্রাকশন। হিস্ট্রি, তোমার হিস্ট্রি থেকে নিতে হবে যে তার লং স্ট্যান্ডিং অ্যাজমা আছে, প্রলং অ্যাজমা, সেই এবং আনট্রিটেড অ্যাজমা, এখানে হিস্ট্রিটাই মেইন হবে। তারপর স্যার বলুক, স্যার এই দুইটা কি আমি আলাদা করতে পারবো স্পাইরোমেট্রি থেকে? হ্যাঁ আলাদা করা যাবে। পেশেন্টের যদি 30 থাকে, জি আর স্যার। যদি তুমি এরকম একট চেহারা হয়, জি স্যার, তাহলে এটা অ্যাজমা উইথ ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন আসবে। আর যদি পেশেন্টের বয়স 60 থাকে, আচ্ছা, স্মোকার থাকে, তাহলে এটা আসবে সিওপিডি, মানে একো আর কি, একো আসবে। জি স্যার। তাহলে আমাকে হিস্ট্রি, এজ, সিম্পটম সবগুলি স্যার কনসিডারেশন আনতে হবে। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তোমাদের দুজনকে ধন্যবাদ, দ্যাটস গুড অ্যান্সার। তো তোমরা এখন বুঝতে পারছো কেন আমরা একে সিওপিডি বললাম? এটাকে সাইফুর তুমি সামারাইজ করো, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের মেইন বেসিক পয়েন্ট এইটাই যে আমরা এটাকে অ্যাজমা না বলে কেন সিওপিডি বললাম। আমরা এই জন্য একটু সময় দিচ্ছি, পরের গুলিতে আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সাইফুর একটু সামারাইজ করো। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার ফার্স্টে হচ্ছে সিওপিডি বললাম স্যার, হচ্ছে প্রথমে হিস্ট্রি স্যার তো দেখলাম, হিস্ট্রি দেখে আমি একটু চিন্তা করলাম যে এটা হয়তো ক্রনিক একটা ডিজিজ হবে, অ্যাজমা সিওপিডি দুইটাই ডিডি মাথায় আসলো। তো তারপরে স্যার হচ্ছে আমি না, হ্যাঁ হ্যাঁ অ্যাজমা সিওপিডি দুইটাই মাথায় আসলো যে এই প্রবলেমটা পড়ে। হ্যাঁ ভেরি গুড। তারপরে স্যার হচ্ছে আমি দেখবো হচ্ছে ফোর্স এক্সপিরেটরি ভলিউম, মানে FeV1/FVC রেশিও যেটা স্যার, হ্যাঁ ওই রেশিও দেখুন যে হচ্ছে আমার 0.7 এর নিচে, তার মানে হচ্ছে ইদার অ্যাজমা অর সিওপিডি দুইটাই পসিবল। হ্যাঁ স্যার এরপরে হচ্ছে আমি তাহলে যেহেতু এটা 0.7 এর কম, তাহলে আমি চলে যাব হচ্ছে FEV1 এর দিকে। FEV1 এ স্যার এখানে দেখলাম যে হচ্ছে মানে বেসলাইন স্যার 1.16 ছিল এবং পোস্ট ব্রঙ্কোডাইলেটর স্যার 1.18 হয়েছে, অর্থাৎ ওখানে মানে বাড়ছে মাত্র 20 ml, দ্যাট ইজ 1.72%, মানে রিভার্স করে নাই। সো দিস ইজ নট অ্যাজমা, এটা সিওপিডি। হ্যাঁ, আর বাকি যে দুইটা প্রশ্ন করলাম সেটা হলো যে আমরা যে দুইটা একো এবং ফিক্সড এয়ারওয়ে অবস্ট্রাকশন, সেটা হলো যে যদি হয় আমরা সেই জন্য রিলেটেড বলছি, এটা এখানে এই ডাটার সঙ্গে সেটা প্রযোজ্য না। হ্যাঁ ভেরি গুড। স্যার আমি একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই স্যার, মানে যদি অ্যাজমা হতো স্যার তাহলে হচ্ছে মানে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে স্যার FEV1/FVC রেশিও কি 0.7 এর উপরে চলে যেত স্যার? উপরে চলে যেত। আচ্ছা আচ্ছা জি স্যার, আমি উপরে যেত তখন। আচ্ছা, এখন
আমরা আসি, হেনা তুমি কিছু বলবা? না ঠিক আছে। এই 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 প্রশ্নটা কিন্তু হেনা তোমাদের জন্য তৈরি করছে। আচ্ছা, তাহলে আমরা মেনশন 2 পয়েন্টস ফ্রম হিজ স্পারমেটি ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস। হ্যাঁ, দুইটা পয়েন্ট সেটাই, যে রেশিও লেস দেন 70% এন্ড নট রিভার্সিবল, দুইটা পয়েন্ট। 6 এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর বলো, কে বলবা? হাসান মামুনুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো স্যার। 6 এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এক নাম্বার হলো টোবাকো স্মোকিং, দ্বিতীয় নাম্বার ইনডোর এয়ার পলিউশন, তৃতীয় নাম্বার অকুপেশনাল এক্সপোজার, চতুর্থ নাম্বার লো বার্থ। হ্যাঁ বলো, 6টা হয়ে গেছে? আমরা শুনতেছি না তোমার কথা। আচ্ছা, হাসান মামুন কি ডিসকানেক্টেড? তাহলে আরেকজন একটু বলো। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আমি শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ। তুমি যে 6টা রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমি 3টা শুনতে পেলাম, বাকি 3টা বলো। স্যার টোবাকো স্মোকিং, ইনডোর এয়ার পলিউশন, অকুপেশনাল এক্সপোজার, লো বার্থ ওয়েট, চাইল্ডহুড ইনফেকশন অর ম্যাটারনাল স্মোকিং ইনফেকশন, লো সোশিও ইকোনমিক কন্ডিশন, ক্যানাবিস স্মোকিং। হ্যাঁ ঠিক আছে, এগুলো হলো যে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর। যদি বলে যে পেশেন্টের নিজের রিস্ক ফ্যাক্টর, এনভায়রনমেন্ট ঠিক আছে কিন্তু পেশেন্ট নিজেই ঠিক নেই, তখন কি রিস্ক ফ্যাক্টর হতে পারে? যে বাইরে কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে সব ঝামেলা, পেশেন্টের ভিতরেই সমস্যা, হোস্ট ফ্যাক্টর যেটাকে বলে। স্যার ইয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি যদি হয় স্যার, এবং আলফা 1 অ্যান্টিট্রিপসিন যদি ডেফিসিয়েন্সি বা জেনেটিক, হ্যাঁ যদি জেনেটিক কারণ থাকে অথবা পেশেন্টের যদি এমনি এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি থাকে, তাহলে তোমার এক্সটার্নাল কোনো এয়ার পলিউশন বা স্মোকিং, গাঁজা এসব ছাড়াও তার এগুলি হতে পারে। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা 4 নাম্বার প্রশ্নে আসি, যে 5 সিস্টেমিক ফিচার। সিওপিডি কিন্তু একটা সিস্টেমিক ডিজিজ, হ্যাঁ, নট অনলি রেসপিরেটরি। এটা এমন কোনো সিস্টেম নাই যেটা ইনভলভ করতে পারে না। মানুষের মন মানসিকতা থেকে শুরু করে, হ্যাঁ, এনি অর্গান এটা ইনভলভ করতে পারে বাই সাইটোকাইন মিডিয়েটেড, এবং ইটস এ সিস্টেমিক ডিজিজ। সিওপিডি যখন তোমাদের লং কেস পড়বে, শুধুই মানে খুশি হয়ে রেসপিরেটরি কাপ ব্রেথলেসনেস দিয়ে চলে আসলে পরে দেখবা যে তুমি এই আদার সিস্টেমিক ফিচারগুলি তুমি মিস করে ফেলছো। এখন এটা বলো, শহীদ বলো, শহীদুল। স্যার হ্যাঁ 4 নম্বর প্রশ্নটা বলো। Sir, mention 5 systemic features of the disease. Sir, muscular weakness, increased circulating inflammatory markers, impaired salt and water excretion leading to peripheral edema, altered fat metabolism contributing to weight loss, and increased prevalence of osteoporosis. আচ্ছা, এটা হলো যে ডেভিডসনের যে তোমার পিকচারটা আছে সেখান থেকে অলসো ভেরি গুড। যে অস্টিওপোরোসিস, তুমি যখন, তার মানে কি সিওপিডি যখন লং কেস পড়বে তোমাকে এই সবগুলি পয়েন্ট দেখতে হবে। তার যে অস্টিওপোরোসিস আছে না, ধরো যে পেশেন্টের কাইফোসিস আছে, তুমি সিওপিডি পেয়ে বেসিকুলার প্রলং এক্সপিরেশন, রঙ্কাই, স্মোকিং এর হিস্ট্রি সবকিছু দিয়ে, হ্যাঁ, সিওপিডি বলে আসলা, কিন্তু তার যে অস্টিওপোরোসিস আছে, তার ভার্টিব্রা কলাম বেন্ডিং হয়ে আছে, সেটা মিস করছো, এন্ড দেন তোমার লং কেসটা খারাপ হয়ে গেল। এটা আমার নিজের চোখে দেখা আর কি। সিওপিডি সাথে তার কাইফোসিস ডিউ টু অস্টিওপোরোসিস, যেটা তুমি বললা যে একটা সিস্টেমিক ফিচার, এবং আলটিমেটলি ওই লং কেসটা এত ভালো বলার পরেও সে ফেল করে গেল, কারণ এই যে কোমরবিডিটি গুলি খেয়াল করে নেই। আর এর বাইরে আর কিছু করতে পারে? সিওপিডি কিন্তু পেশেন্টের ডিপ্রেশন করে, অ্যাংজাইটি করে। হ্যাঁ, ডিপ্রেশন, ধরো যে একটা তো শ্বাসকষ্ট থাকলে তো এমনি ডিপ্রেস থাকবে, উইদাউট রেসপিরেটরি ডিস্ট্রেস এমনো ডিপ্রেশন হয়, সাইটোকাইন মিডিয়েটেড ডিপ্রেশন, তাই না? মনের উপর কিন্তু আমাদের হাত নাই, সাইটোকাইন কলকাঠি নাড়ে অনেক সময়, তেমনি এই সিওপিডি পেশেন্টেরও। সেজন্য সিওপিডি পেশেন্ট অনেক সময় তোমার সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করবে। কখনই মানে কি বলা যায়, এটাকে মেডিকেলি তোমাকে নিতে হবে যে দিস ইজ পার্ট অফ হিজ ডিজিজ, যে সে আমার সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করতেছে, আমার সাথে শ্বাসকষ্ট এসে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, তার উপর সাইটোকাইনের ঝামেলা আছে, তার ব্রেনের উপর, মনের উপর, হ্যাঁ, তো অ্যাংজাইটি, ডিপ্রেশন এসবে থাকে। সো আমরা তার প্রতি এমপ্যাথি শো করব, তার প্রতি কম্প্যাশন শো করব। কখনোই মানে কি বলা যায়, ডাক্তার হিসেবে তো আমরা কখনোই রিয়েক্ট করব না বা করি না, ওদের প্রতি আরেকটু বেশি সিম্প্যাথি থাকবো, কারণ তারা নিজেরাই ডিপ্রেসড ডিউ টু
ইফেক্ট, সিস্টেমিক ইফেক্ট অফ সিওপিডি। আচ্ছা, বলো তো দেখি ল্যাগ ইডিমা কেন হয় সিওপিডি তে? এই যে বললা যে ল্যাগ ইডিমা। স্যার impaired salt and water excretion। হ্যাঁ, এক নাম্বার। আর স্যার হাইপারক্যাপনিয়ার জন্য স্যার মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কজ বল। আমরা তো ল্যাগ ইডিমা পেলেই প্রথমে ধরে নেই একটা কন্ডিশন, যদিও সেটা সবসময় সঠিক না। সিওপিডি তে কেন ল্যাগ ইডিমা হয়? পানি কেন জমে শরীরে? কেন সিওপিডি উইথ হার্টে কি হয়? সিওপিডির পরে ওই যে বলেছে কে যেন বলছে বলছে, তাহলে আমি শুনি নাই, আমার ডিভাইসে একটু সমস্যা। না, ও আস্তে বলেছে। আচ্ছা, সিওপিডি উইথ কর পালমোনারি, তাই না? সিওপিডি উইল কজ পালমোনারি হাইপারটেনশন, দ্যাট পালমোনারি হাইপারটেনশন উইল কজ কর পালমোনারি। কিন্তু এটা কিন্তু 2 নম্বর কারণ, 1 নম্বর না। আমরা সিওপিডি ল্যাগ ইডিমা দেখলি যে বলি দেই যে হার্ট ফেলিউর ডিউ টু লাং কজ, ওটা কিন্তু হবে না। তার নাম্বার 1 মেকানিজম হলো ওই যে রেনাল হাইপোক্সিয়া হয়। রেনাল হাইপোক্সিয়ার জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অ্যালডোস্টেরন রিলিজ হয়ে তোমার সল্ট এন্ড ওয়াটার রিটেনশন হয়। দিস ইজ নাম্বার 1 কজ। নাম্বার 2 কজ হলো কর পালমোনারি। সিওপিডি তে মানে বডির আমরা যখন হাইপোক্সিক হই, হাইপোক্সিয়া কি করে? ভ্যাসোডাইলেটেশন করে না ভ্যাসোকনস্ট্রিকশন করে? হাইপোক্সিয়া হাইপোক্সিয়া ভ্যাসোডাইলেটর। অ্যানসারটা টেকনিক্যালি দিতে হবে। ভ্যাসোডাইলেটেশন ইন অল মানে ভেসেলস এক্সেপ্ট পালমোনারি ভেসেলস, তাই না? লাংসে কি ভ্যাসোডাইলেটেশন করে না তো। তাহলে ক্রনিক হাইপোক্সিয়ার জন্য পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হবে, পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশনের জন্য পালমোনারি হাইপারটেনশন হবে, পালমোনারি হাইপারটেনশন হওয়ার জন্য রাইট হার্টের উপর প্রেসার বাড়বে, রাইট হার্টের এক্সট্রা কাজ করতে হবে, ওভারলোড, দেন রাইট হার্ট ডাইলেটেড হবে, ফেল করবে। সো দ্যাট উইল কজ কর পালমোনারি। তাহলে দুইটা কারণ ল্যাগ ইডিমা পেলে। অনেক সময় তুমি যখন লং কেসে এই যে ফেজ বি রেসপিরেটরিতে যে ঘটনা হলো যে সিওপিডি উইথ কর পালমোনারি বলে দিয়ে আসলো, বুঝছো? তার ওই ডেফিনিট তেমন ওই যে লাউড পিটু, তারপরে হিপ, ওইসব কোনো কিছু ছিল না। কিন্তু যেহেতু ইডিমা ধরে নিছে যে হার্ট ফেলিউরের জন্য নিতে হবে, আর নয়তো ইডিমা কেন হবে। কিন্তু আলটিমেটলি পরীক্ষাটা খারাপ হয়েছে এই জন্য যে দ্যাট কুড বি এক্সপ্লেইনড বাই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভেশন, কারণ তার ক্লিনিক্যালি পালমোনারি হাইপারটেনশনের ফিচার ছিল না। বা কিন্তু পরে আবার ইকো করে দেখা গেছে ওর কর পালমোনারি ছিল, ক্লিনিক্যালি পাইনি আর কি। কিন্তু ক্লিনিক্যালি যেটা না পাও সেটা পরে গিয়ে তুমি তো আর মামলা করতে পারবে না যে আমি তো ঠিকই বলছিলাম। সো ইনস্ট্যান্ট তুমি যেটা পাও সেটা তুমি বলবা। আমিনুল, এখানে আমি একটু ইন্টারপ্রেট করি। জি স্যার, অবশ্যই। সিওপিডির পালমোনারি হাইপারটেনশন ফিচার কিন্তু ক্লিনিক্যালি পাওয়া যায় না। পালপেবল পিটিও পাবে না, প্যারাস্টার্নাল হিভও পাবে না। এটা তোমার কর পালমোনারি ডায়াগনোস করতে গেলে আইদার হেপাটোমেগালি পাইতে হবে অথবা তোমার নেক ভেইন দেখতে হবে। এগুলো না থাকলে ক্লিনিক্যালি কনফার্ম করা ডিফিকাল্ট, করা যাবে না স্যার। স্যার ওই যে পরীক্ষা যার কথা বললাম ওর স্যার এই বলে ফেল করে দিছে যে তুমি তো পালমোনারি হাইপারটেনশনের ফিচার পাও নাই এরকম। কিন্তু আসলে তো স্যার ওটা আপনি যেটা বললেন ও বলা উচিত ছিল স্যার পাওয়া যাবে না সিওপিডি তে, ওটা তো বলে নাই সে। ওটা বলে নাই, ওটা করতে পারলে পাইতো। আচ্ছা, যে ওটা তো পাওয়া যাওয়ার কথা না সেজন্য আমি পাই নাই সেটা বলে নাই। আচ্ছা স্যার। তো পরের প্রশ্ন, থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্নটা হলো যে নেম দ্য গ্রুপ অফ মেডিকেশন দ্যাট প্লে সেন্ট্রাল রোল ইন ম্যানেজমেন্ট। এটা কে বলবা? এটা তানভীর বলো। তানভীর। আচ্ছা, আমরা তানভীর তো একবার বলছে আমরা আমাদের ফেজ এ রেসিডেন্টের কাছে চলে যাই, মানে আগের বেচে যে যারা ছিল। জিজারিন আসো? হ্যাঁ, জিজারিন। জিজারিন কি শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছ না মনে হয়। আচ্ছা তানভীর তুমি বলো, আমরা মানে কোন গ্রুপ অফ মেডিকেশন সিওপিডি ম্যানেজমেন্টে সেন্ট্রাল রোল প্লে করে? স্যার ব্রঙ্কোডাইলেটর, গ্লুকোকর্টিকয়েডস।
ডাইউরেটিক, অ্যান্টিবায়োটিক আর স্যার না ভ্যাকসিনেশনের দেখো কথা যে বলতে সেন্ট্রাল রুল বলছে, সেন্ট্রাল রুল বলার কারণে তোমার কিন্তু একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। স্যার তাহলে স্যার ব্রঙ্কোডাইলেটর, গ্লুকোকর্টিকয়েড স্যার। ব্রঙ্কোডাইলেটর বলো। গ্লুকোকর্টিকয়েড কিন্তু এখন তোমার মেইন স্টে অফ ট্রিটমেন্ট না সিওপিডির। এখন তোমার আমরা যে সিওপিডির যে গ্রেডিং করি এ বি সি ডি, হ্যাঁ আমরা ওদিকে তো আজকে যাওয়ার কোনো অবকাশ নাই, তোমার সবই কিন্তু ব্রঙ্কোডাইলেটর, মানে ব্রঙ্কোডাইলেটর এন্ড ব্রঙ্কোডাইলেটর, একদম এন্ড স্টেজ, যার নাকি সিমটম খুব বেশি, যার নাকি রিপিটেড এক্সাজারবেশন হচ্ছে, সেক্ষেত্রে তোমার আমরা ব্রঙ্কোডাইলেটরের সঙ্গে প্রেডনিসোলন অ্যাড করি, মানে ইনহেলড স্টেরয়েড অ্যাড করি, তার আগ পর্যন্ত না। সুতরাং এখন নো মোর কর্টিকোস্টেরয়েড ইজ সেন্ট্রাল মেডিকেশন ফর সিওপিডি। এটা হলো ব্রঙ্কোডাইলেটর। ব্রঙ্কোডাইলেটর দুইটা আছে, লামা এবং লাবা, লং অ্যাক্টিং মাসকারিনিক অ্যান্টাগনিস্ট এন্ড লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। এই লামা, লাবা এবং কোনটা কি সেটা তোমরা জেনে নিবা। তো আজকের এই অসপি রিলেটেড আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন বা কোনো কমেন্ট? স্যার ওখানে স্যার হচ্ছে গ্রুপ এ যেটা স্যার, মানে যাদের এক্সারবেশনও কম আর হচ্ছে স্যার যাদের সিমটমও কম, স্যার ওখানে শুধু ব্রঙ্কোডাইলেটর লেখা, ওখানে কি স্যার আমরা মানে শর্ট অ্যাক্টিং গুলো মিন করছি ওইটাতে নাকি স্যার? মানে না, ব্রঙ্কোডাইলেটর আসলে এখন সিওপিডি তে আমরা লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরই দিব। এখন সিওপিডি ম্যানেজমেন্ট মানে লাবালামা। আচ্ছা জি স্যার। এসওএস একদম যেটা এ, একদম সিমটম কম এবং এক্সাজারবেশন বলতে গেলে নাই, সেক্ষেত্রে আমরা শর্ট অ্যাক্টিং এসওএস দিতে পারি। কিন্তু যদি তোমার মেইন স্টে অফ ট্রিটমেন্ট বলে তাহলে সেটা ব্রঙ্কোডাইলেটর লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং না। আর ওই স্যারের কথার প্রসঙ্গ ধরে বলি যে বাই চান্স যদি আবার তোমরা সিওপিডি পেশেন্টের পালমোনারি হাইপারটেনশনের ফিচার তুমি নিজে হাতে পাও, হ্যাঁ, তখন কিন্তু আবার বলবা যে আমি পাচ্ছি, কারণ পেশেন্ট তোমার সামনে আছে। তখন কিন্তু আবার যদি বলো যে না পাওয়া যাওয়ার কথা না, সুতরাং আমি পেলেও বলবো না, ওইটা যাতে আবার না হয়। কারণ মেডিসিনে তো অনেক সময় সবকিছু সম্ভব। ইনকেস যদি তুমি পেয়ে যাও, তুমি যেটা, কারণ স্যার তো তোমার সামনে, হ্যাঁ, যদি তুমি হিপ পাও বা এটা পাও বলবা যে এটা পাচ্ছি, আর যদি না পাও দেন ইউ উইল এক্সপ্লেইন ওইভাবে, স্যার যেভাবে বললো ওইভাবে এক্সপ্লেইন করবা যে এটা এই জন্য আমি এটা পাচ্ছি না। স্যার হ্যাঁ স্যার আমাদের যদি স্যার একদিন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের উপর একটু স্যার লেকচার দিতেন, মানে খুব অনেক কিছু স্যার মানে ক্লিয়ার না স্যার। মানে এখন তো আসলে কোভিড রেসপিরেটরি তো আসলে পেশেন্টকে নিয়ে এক্সামিন করাটা আইডিয়াল। আসলে এখন তো আর আইডিয়াল সময় নাই, নিউ নরমাল যেটা আমরা সেটা করব, অসুবিধা নেই। এটাও একটা নিউ নরমাল। মানে বলে দাও যে জি স্যার, পরে যে কোনো সময় আসলে আমরা হ্যাঁ আমরা ঠিক আছে এখন এইভাবে চেষ্টা করব। তারপরে যখন আমরা আবার নর্মাল ওয়েতে ওয়ার্ডে রাউন্ড শুরু করে দিব, তোমরা যে কোনো মুহূর্তে আসবা, তোমাদের তো শেষ হয়ে যাচ্ছে, মানে যখনই শেষ হোক অলওয়েজ ইউ আর ওয়েলকাম, আমাদের ওয়ার্ডে চলে আসবা, আমরা তোমাদেরকে দেখাবো। তারপরেও যেটা বলছো যে এই যে অনলাইনে এটা এক্সামিনেশন রিলেটেড, সেটাও আমরা করব। তবে এটা কখনোই পেশেন্ট এক্সামিনেশনের বিকল্প না, পেশেন্টের গায়ে হাত দেওয়ার বিকল্প কোনোদিন কোনো কিছু হতে পারে না, বুঝছো? এখন মন্দের ভালো বা নিউ নরমাল যেভাবে ব্যাখ্যা করো সেই হিসাবে আমরা না হয় করলাম, কিন্তু তোমাদের আসতে হবে। ইউ আর ওয়েলকাম এট এনি মোমেন্ট, সেটা 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক, আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে স্যারের কাছে চলে যাব, ফ্যাকাল্টির কাছে চলে যাব। তাহলে তৌহিদ, তুমি কিছু বলো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৌহিদ।
হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ হ্যানাককে এই যে সুন্দর অসপি তৈরি করার জন্য। আর যারা অ্যান্সার দিয়েছে প্রশ্নগুলোকে সুন্দর সাবলীলভাবে অ্যান্সার দিতে পেরেছে। আর স্যারেরা আপনারা যে কন্ট্রিবিউশন করেছেন মানে এক্সপ্লেনেশন গুলো, এটা প্রত্যেকের কাজে লাগবে। হ্যাঁ, আমার পক্ষ থেকেও হেনাকে ধন্যবাদ সুন্দর একটা অসপি তৈরি করার জন্য। হ্যাঁ হেনা, তুমি কিছু বলো, তারপর স্যার বলে শেষ করে দিবেন। আচ্ছা, সবকিছু তো আলোচনা হয়েছে, আমি শুধু একটা পয়েন্ট বলবো স্টুডেন্টদেরকে, যেটা মনে রাখার জন্য, সেটা হলো যে যখন আমরা সিওপিডি বলি তখন কিন্তু এই যে রেশিওটা যেটা বলি FeV1 বা FVC, যে রেশিওটা সবসময় কিন্তু সেটা পোস্ট ব্রঙ্কোডাইলেটর। হ্যাঁ, আমরা যখন রেশিওটা, যেই রেশিওটা দেখে আমি সিওপিডি ট্যাগ করব, সেটা হলো যে পোস্ট ব্রঙ্কোডাইলেটর রেশিওটা। ঠিক আছে, যেমন প্রি ব্রঙ্কোডাইলেটর রেশিও লেস দেন 70% থাকতেই পারে, সেটা অ্যাজমা পেশেন্টেরও থাকতে পারে, কিন্তু ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও যদি থাকে তখন আমরা এটা বলছি যে এটা সিওপিডি। ইউজুয়ালি অ্যাজমাতে কি হয় যে ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে এটা রিভার্স হয়ে যায়, 70-র উপরে উঠে যায়। এই কারণেই সবসময় তোমরা এই টার্মটা মনে রাখবে যে আমি যখন স্পাইরোমেট্রি দেখব অবশ্যই প্রি ব্রঙ্কোডাইলেটর আগে দেখব, তারপরে পোস্ট দেখব। পোস্টটা যদি আমি দেখি যে লেস দেন 70% এর নিচে আছে, তখন আমি সিওপিডির দিকে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ, হেনা একটা ভালো পয়েন্ট বলছে, কারণ ওই যে আমরা যখন সিওপিডি স্টেজিং করি ওটার বাই ডেফিনিশনই যে পোস্ট ব্রঙ্কোডাইলেটর FeV1 এত, পোস্ট ব্রঙ্কোডাইলেটর এত, যেটা আমরা বললাম যে সিওপিডি তে কখনোই 70% ক্রস করবে না ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও। হ্যাঁ, কিন্তু আগে তো অবশ্যই 70 নিচেই থাকবে, ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও 70% নিচে থাকতে হবে, সেটাই। আচ্ছা, আমি স্যারের কাছে যাওয়ার আগে জাস্ট একটা প্রশ্ন করব, এই পেশেন্ট কোন স্টেজে আছে? তানভীর প্রথমেই সিভিয়ার বলতেছিল, আমরা আসলে এখন সিওপিডি সিভিয়ার বলি না, মানে স্টেজ বলি আর কি, স্টেজ 1 2 3 4, সেটাও সিভিয়ার ভেরি সিভিয়ারের অংশ দিয়ে ভাগ করা যায়। এই পেশেন্টের যদি তোমার কি বলা যায় FeV1 39.8, আচ্ছা পোস্ট ব্রঙ্কোডাইলেটরটা যদি পার্সেন্টেজ নাই, FeV1 কত আছে 39.8 প্রিডিক্টেড, এটা হলো যে প্রি। ধরো যে পোস্ট এখানে তো 1.16 আর 1.18 কাছাকাছি, এটা 39.8 হলে এটা হয়তো 40 বা 41 হবে আর কি পোস্টের পার্সেন্টেজ। তাহলে এটা কোন স্টেজে আছে? লাস্ট স্টেজ 3। স্টেজ 3। এটা কিন্তু তাহলে 80-র উপরে হলে স্টেজ 1, 50 থেকে 80 হলে 2, 30 থেকে 50 3, লেস দেন 30 হলে 4। সো এটা 30 থেকে 50 এর মধ্যে আছে। থ্যাংক ইউ। তো স্যার, প্রফেসর মহিউদ্দিন স্যার শেষ করে দিবেন কিছু বলে। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে স্পাইরোমেট্রিটা ছিল এটা কিন্তু ফেজ এতে আসবে এবং এই FCPS এও আসবে, অবশ্য ফেজ বি তে নাও আসতে পারে। যাই হোক, এরকম স্পাইরোমেট্রি একটা অবশ্যই থাকবে, আইদার এটা অ্যাজমা অথবা সিওপিডি অথবা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ। এই যে স্পাইরোমেট্রি একটা অবশ্যই তোমার অসপিতে থাকবে, এটা এই জন্য ভালো মতো দেখে রাখবা। সবাই মোটামুটি আলোচনা ভালো মতোই করেছো, মোটামুটি ডায়াগনোসিস বলেছো, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো হাইলাইট করেছো, রিস্ক গুলো বলেছো, সিস্টেমিক ফিচার গুলো আলোচনা হয়েছে। আর গ্রুপ অফ মেডিকেশনের জন্য ইম্পর্টেন্ট হলো যে সিওপিডি কি ওষুধ দিবা, স্যাররা শুনতে যাবে যে ব্রঙ্কোডাইলেটর এন্ড ব্রঙ্কোডাইলেটর। অ্যাজমার চিকিৎসা কি? স্টেরয়েড এন্ড স্টেরয়েড। তারপরে গিয়ে যদি স্টেরয়েডে না ধরে তখন আমরা অ্যাজমার চিকিৎসাতে কিছু অ্যাড করি। সিওপিডির চিকিৎসাতে একই রকম, ব্রঙ্কোডাইলেটর এন্ড ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরেও যদি দেখা যায় যে কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা ইনহেল স্টেরয়েড অ্যাড করার ব্যাপারে চিন্তা ভাবনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।